বিদ্যার ডিল ক্যান্সেল করতে চাইলে সবার সামনে শ্রাবণকে থাপ্পড় মারে কাশ্যপ ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্রাবণ একটি ডিস্কেতে এসে মেয়েদের সঙ্গে নাচানাচি করলে, ড্রিঙ্কস করলে, তখন সেখানে এসে হাজির হয় বিদ্যা। বিদ্যা সেখানে এসে শ্রাবণকে অনেক রকম কথা শোনালে, তখন শ্রাবণ কোনোভাবে বিদ্যার কথা না শুনলে, তখন বিদ্যা বলতে থাকে, আমি যদি তোকে আর কোনো সময় দেখেছি এরকম এরকম জীবনযাপন করতে, তবে একদম থাবড়িয়ে সোজা করে দেব। একদম একদম শিক্ষা দিয়ে দেব যে একটি ছেলের এরকম করে চলাফেরাটা ঠিক নয়। আর তোমরা হচ্ছে ছাত্র সমাজ, তোমরা ছাত্র, তোমরা এভাবে যদি এখানে এসে ড্রিঙ্কস করো, এরকম করে নিজেদের জীবনযাপন করো, তবে তোমাদের জীবনটা কীরকম হবে তোমরা বুঝতে পারছো? তখন দেখা যায় সেখানে থাকা ছেলে মেয়েগুলো সবাই হাসতে থাকে। আর বিদ্যাকে অপমান করতে থাকলে, তখন বিদ্যা একটি ওয়েটারের হাতে নিজের ব্যাগটা দিয়ে শ্রাবণের কাছে এগিয়ে আসে। এরপরে শ্রাবণকে বেধড়ক মারতে শুরু করে আর বলতে থাকে, তোকে এবার শিক্ষা দেব যে আর কখনো যেন তোর এই কথাগুলো বলতে অসুবিধা না হয়। এরপরে দেখা যায় শ্রাবণকে মারতে মারতে মাটিতে শুয়ে ফেললে, তখন তখন শ্রাবণের বন্ধুরা সবাই বিদ্যার কাছে হাত জোড় করতে থাকে, কিন্তু বিদ্যা কিছুতেই শোনে না। এরপরে শ্রাবণকে মারতে থাকলে, তখন শ্রাবণ বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আমি আর এরকম করব না, আমাকে প্লিজ ছেড়ে দাও। তখন বিদ্যা বলতে থাকে, তোর যদি লজ্জা থাকে তবে আর তুই কখনো এরকম কাজ করবি না, আর আমার সঙ্গে এরকম গলা উঁচু করে কথা বলবি না। তুই বাড়িতে গিয়ে তোর বাবাকে বলে দিস যে এরকম করে কোনো কিছু করা যায় না, আর এরকম করে বাবার টাকা ধ্বংস না করে নিজে কিছু একটা কর। এরকম করে এই যে ছাত্র সমাজ হয়ে ছাত্রদের জীবন মাটির নিচে তলিয়ে দিয়ে এরকম করে ড্রিঙ্কস করে বেড়াচ্ছিস, এতেতে কি হতে পারে তুই কি জানিস? আমি তোকে বারবার বলেছি যে শ্রাবণ, তুই এসবের মধ্যে নিজেকে জড়াস না, কিন্তু তুই বুঝিসনি। আমি তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোকে কোনোভাবে বোঝাতে পারিনি, তাই আজকে তোর সঙ্গে এরকম ব্যবহার করতে আমি বাধ্য হলাম। তোকে এরকম ব্যবহার করে করে আমারও ভালো লাগছে না ভাই। আমি তোকে বারবার বুঝিয়েছি ভাই, তুই ভালো হয়ে যা, তুই এরকম করিস না। কিন্তু না, তুই রাহার মতো মেয়ের সঙ্গে এরকম করে অসভ্যতম কী করে করলি? অঞ্জলি যে কিনা এরকম করে একটি লাঠির সাহায্যে হেঁটে বেড়াচ্ছে, রায়া তো হুইল চেয়ারে করে হেঁটে বেড়াচ্ছে, তুই ওর সঙ্গে অসভ্যতম করলি? এরপরে দেখা যায় বিদ্যা সেখান থেকে বেরিয়ে গেলে, তখন শ্রাবণ বাড়ি আসে। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তোমাকে আমি বারবার বলেছি তুমি এই অন্ততপক্ষে এ কটা দিন বিদ্যার সঙ্গে কোনো অসভ্যতম করো না, তুমি তারপরেও আমার কথা না শুনে বিদ্যার সঙ্গে অসভ্যতম করছো। তুমি বুঝতে পারছো না আমরা একটা ডিলে আছি, ডিলটা যদি ও ক্যান্সেল করে দেয় তবে কি হতে পারে? আমরা ডিলটা একদম একদম কাছে চলে এসেছি, আর ডিলটা ও বলছে ক্যান্সেল করে দেবে শুধুমাত্র তোমার কারণে। এখন যদি তুমি চাও যে ডিলটা ক্যান্সেল হয়ে যাক, তবে ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এটা একটা কত বড় ডিল তুমি বুঝতে পারছো? তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এভাবে বলবেন না, ওকে বুঝিয়ে বলতে হবে। এরপরে শ্রাবণকে বলতে থাকে, শোনো, তুমি এখন অন্তত পক্ষে কয়টা দিন শান্ত থাকো, আর আমাদের কাজ হয়ে গেলে তখন তোমার যা খুশি তা করে নিও। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি আরো বলতে থাকে, মেয়েটাকে একদম একদম বাড়তে দেওয়া যাবে না, ও যেরকম করে ছেলেটাকে মেরেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, আমি কিন্তু বলে দিচ্ছি যে ও এই কাজগুলো, তোমাদের ডিলগুলো সম্পূর্ণ হয়ে গেলে আমি কিন্তু বিদ্যাকে দেখে ছেড়ে নেব। বিদ্যাকে আমি একদম একদম ছেড়ে কথা বলবো না। ও আমাকে জনসম্মুখে সবার মধ্যে মেরেছে, সবার মধ্যে অপমান করেছে, এর জন্য ওকে পস্তাতে হবে, এর জন্য ওকে আমার কাছে আসতে হবে। তখন দেখা যায় তখন কপিল বলতে থাকে, শোন শোন, অন্তত পক্ষে এখনই একটু চুপ থাক, এখন কিছু করার চেষ্টা করিস না। এখন যদি কিছু করতে চাস তবে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, আমাদের আমাদের সব কিছু ঘেটে যাবে। তখন দেখা যায় তখন শ্রাবণ বলতে থাকে, আমি তো বলছি তোমাদের কাজ হয়ে গেলেই আমি করব। তখন কাশ্যপ ব্যানার্জি এসে শ্রাবণকে বলতে থাকে, তোমাকে একটা থাপ্পড় মারবো। তুমি যে ভুলে যেও না যে বিদ্যা আমার মেয়ে, বিদ্যা যতই হোক আমার মেয়ে, এবার এর বড় মেয়ে, বুঝতে পেরেছো তুমি? তখন শ্রাবণ বলতে
বলতে থাকে, এজন্যই তো আমার ঘৃণা হয় যে আমার মা কেন তোমার মতো একটি লোককে বিয়ে করেছে যার আগে থেকে একটি কন্যা সন্তান আছে। এরপরে কাশ্যপ ব্যানার্জি রেগে যায়। এদিকে দেখা যায় রিত এসে বিদ্যার সামনে দাঁড়ালে তখন বিদ্যা বলতে থাকে, আপনি এসেছেন? তখন রিত বলতে থাকে, হ্যাঁ, তুমি ডেকেছো আর আমি আসবো না? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, সেটা বুঝতে পারলাম। এরপরে দেখা যায় রিত বলতে থাকে, আমাকে নাকি ফাগুনের বিয়ে, আমার সঙ্গে ফাগুনের বিয়ে হবে, তার জন্য আমাকে শপিংয়ে যেতে হবে। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, এজন্যই তোমাকে ডাকা হয়েছে। এরপরে এরপরে রিত বলতে থাকে, আমার না খুব ভালো লাগছে। আর আমার ৭ পাকে বাঁধা সবকিছুই তো আপনার সামনেই হবে, তাই না? আপনি তো আমার সঙ্গে থাকবেন। আগে তো জানতাম যে ব বরকর্ত্রী হয়ে তারপরে বরকর্তা হয়ে বরের সঙ্গে বিয়ে করাতে চলে যায়। আর এবার নতুন রেকর্ড গড়বে যে বরকর্ত্রী হয়ে কেউ একজন বরকে বিয়ে করাতে নিয়ে যাবে। কিন্তু কি সবকিছুর মাঝখানেও আমার এটা মনে হচ্ছে কি, যাই হয়ে যাক না কেন আমার এই বিয়েটা হবে না। ফাগুনের সঙ্গে বিয়েটা আমার শেষ অবধি পৌঁছবে না, সিঁদুরদান অবধি পৌঁছবে না। এজন্য আমি সাহস করে বিয়েতে বসতে চাচ্ছি। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এসব কি বলছেন আপনি? বিয়েটা হবে মানে? হবে না মানে? তখন দেখা যায় তখন রিত বলতে থাকে, হ্যাঁ, আমার কেমন যেন মনে হচ্ছে বিয়েটা হয়তোবা হবে না। বিয়েটা শেষ পর্যায়ে গিয়ে ভেঙে যাবে, সিঁদুরদান অবধি পৌঁছবেই না। তখন বিদ্যা বলতে থাকে, অবশ্যই পৌঁছবে, সিঁদুরদান অবধি পৌঁছতে হবে। তখন দেখা যায় রিত বলতে থাকে, আপনি যাই বলুন না কেন কিছুতেই হবে না। তখন বিদ্যা চলে যেতে থাকলে তখন রিত বলতে থাকে, জানেন কেমন যেন আপনাকে আপনি বলতে ইচ্ছা করে না, মনে হয় তুমি করে বলি, কারণ তুমি ভাষাটা অনেক আপন। তখন বিদ্যা বলতে থাকে, আপনি করে বলছেন, আপনি করেই বলুন। এরপরে বিদ্যা বাড়ি চলে এলে তখন ফাগুন বলতে থাকে, তুই সত্যি কি রিতকে আমাকে দিয়ে দিবি? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, হ্যাঁ রে, আমি মিথ্যে বলি না, এটা তুই খুব ভালো করেই জানিস। ঠিক তখনই বিদ্যার ফোন আসলে বিদ্যা কথা বলতে থাকলে তখন দেখা যায় রিত বলতে থাকে, সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল, তাই তো? আমাদের শপিংও হয়ে গেল। এখন তো আর মাত্র ২ দিন, তারপরে বরযাত্রী হয়ে তোমাদের বাড়িতে যাব আমি। এরপরে দেখা যায় ফাগুনের কাকিমা বিদ্যার হাত থেকে ফোনটা নিয়ে বুঝতে পারে রিতের সঙ্গে কথা বলছে। ঠিক তখনই ফাগুনের কাকিমা বলতে থাকে, আমার মনে হচ্ছে বিয়েটা হয়তো শেষ অবধি হবে না, কারণ আমার যা মনে হচ্ছে শুধু রিত বিদ্যাকে ভালোবাসে না, বিদ্যাও হয়তোবা রিতকে ভালোবাসে, তাই ও বিশ্বাস পাচ্ছে না বিয়েটা শেষ অবধি হবে।